হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা অঙ্কের খুব সহজ জিনিস শিখব এবং খুব সহজ পদ্ধতিতে শিখব। সেটা হলো সরল সুদ। তো সহজ পদ্ধতিটা কি আমরা জানি যে এই যে এর এই কথাটা গণিতে হলো গুণ চিহ্ন বা এর জন্য আমরা গুণ করে থাকি। তো এখন এর জন্য যদি গুণ করি, এখন যদি আপনাকে আমি বলি যে 5,000 টাকার বার্ষিক 6% হারে 3 বছরের সরল সুদ, এটা আমাকে হিসাব করতে হবে। তাহলে এখানে আমি একটা দেখতে পাচ্ছি টাকার এই জায়গাটাতে একটা ইয়ের আছে, আর 6% হারে 3 বছরের এখানে একটা ইয়ের আছে, এখানে একটা ইয়ের আছে, এখানে একটা ইয়ের আছে। তাহলে গণিতের ভাষাতে দুটো তাহলে গুণ চিহ্ন আসবে। আর একটা জিনিস আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে এই যে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজের চিহ্ন, এটা অ্যাকচুয়ালি একটা সংখ্যা। কি বললাম? এই পার্সেন্টেজ, এই যে চিহ্ন যেটা আমরা ব্যবহার করি, এটা অ্যাকচুয়ালি একটা সংখ্যা। তার মানে এর মান হলো 1/100। এর মানটাই হলো ওই পার্সেন্টেজ কথাটার মানেই হলো 1/100। তো এখন এই 5,000 টাকার, 5,000 টাকার এইটাকে কি করলাম না গুণ করে দিলাম। 6% মানে 6 গুণিত 1/100 বা 6/100, আর 3 বছরের এখানেও এর আছে, এর জন্য এখানে 3। তাহলে এবার টাকাটা কোথায় গেল না, টাকাটা এখানে এলো। তাহলে এবার ক্যালকুলেশন করলেই হলো, এর নিচে থেকে দুটো শূন্য, উপর থেকে দুটো শূন্য। তাহলে 3 5 6 30 আর 3 3 90, তাহলে 900 টাকা। ওকে, তাহলে 900 টাকা সুদ কত আমরা সহজে বার করে নিতে পারলাম। তো একই রকমভাবে যদি আমি এই 500 টাকা বা এই পার্সেন্টেজগুলোকে 3 বছর সময়গুলোকে যদি জেনারেলাইজ করতে চাই, মানে অর্থাৎ ফর্মুলাতে ফেলতে চাই, তাহলে কি করতে হবে? ধরুন আমি মনে করছি যে পি টাকার বার্ষিক R% হারে টি বছরের সরল সুদ আমাকে ক্যালকুলেশন করতে হবে। একটু আগে শিখেছি যে এই যে টাকার এখানে এর আছে, আমি আর এর লিখছি না এখানে, আর বছরের এখানে এর আছে, আর এই পার্সেন্টেজ মানে হলো 1/100। তাহলে পি আর মানে এটা তো বীজগণিতের ভাষাতে সব গুণ। আর এই তাহলে পি এর সাথে এর জন্য এখানে একটা গুণ হলো, এই বছরের এর জন্য একটা গুণ হলো, আর এই কী বলছে পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 বসলো, মানে 1/100। মানে এখানে যদি আমি আচ্ছা আগের মতো করে করি, তাহলে পি ইন্টু R/100 গণিত টি, দ্যাট ইজ PTR/100। তাহলে এটা একটা সূত্র হতে পারে যে সরল সুদ আই বা সিম্পল ইন্টারেস্ট দিয়ে প্রকাশ করা হয়, আই লিখে কেউ বা এসআইও লিখে। তাহলে সরল সুদ আই এটা সমান তাহলে পি ইন্টু PTR/100। এটা একটা সূত্র হলো। এই দিয়ে কি করতে পারি না, আমরা খুব সহজে ছোট ছোট অঙ্কগুলোকে সমাধান করে নিতে পারি বা সুদটা কষে দিতে পারি। যেমন একটা উদাহরণ না দিলে তো কিছুই হয় না। যেমন একটা উদাহরণ দিলাম যে 3,000 টাকার বার্ষিক
4.1% হারে 3 বছর 3 মাসের সুদ কত? এটা একটা প্রশ্ন হলো। 3 বছর 3 মাসের এই সুদটা কত? তাহলে 3000 টাকার বার্ষিক এত পার্সেন্ট হারে 3 বছর 3 মাসের এই সুদটা কত? তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি, আমরা জানি কি I ইকুয়াল টু PTR বাই 100। এখানে যখন শর্টকাটে অঙ্ক করবে, শর্ট প্রশ্নের উত্তর করবে, তখন এগুলো লিখবে না, কিন্তু যখন নিজে শিখবে ব্রড মানে বড়োভাবে অ্যান্সার করতে হবে, তখন এগুলোর প্রত্যেকটা মানে লিখে দেওয়াটা উচিত। যেমন এখানে পি মানে হলো প্রিন্সিপাল, একে বলে আসল। এখানে এই কথাটা ব্র্যাকেটে রাখলাম আমি, কারণ এটা অঙ্কের মধ্যে লিখতে হবে না। পি সমান শুধু লিখে দিলেই হবে যে 3000 টাকা, 3000 টাকা। আবার আর মানে রেট অফ ইন্টারেস্ট, এটা হলো রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার। এটাও লিখতে হবে না অঙ্ক করার সময়, শুধু মানটা লিখতে হবে। 4.1/5, 4 5 20 আর 1 21, 21/5 এত পার্সেন্ট। ওকে, এখানে আরও আছে যে সময়, টিটা হলো, এটা হলো টাইম, টি ফর টাইম। এটাও লিখতে হবে না, এখানে আছে কত? 3 বছর 3 মাস। ওকে, তো 3 বছর তো গোটা, 3 মাস মানে 1 4 বছর, তাহলে 3 প্লাস 1 4 এত বছর, মানে 3 4 12 আর 1 13, তাহলে 13/4 বছর। এখানে লক্ষণীয় যে এখানে যে এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটার দিকে তাকাও। এই ফর্মুলাটা যে এখানে আছে, এখানে কিন্তু আমরা টাকা গোটা, সুদের হার ব্যবহার করেছি, আর বছরটা টি বছরের ক্যালকুলেশন করেছি। ফলে এখানে যদি কোনো মাস, অঙ্কের ভেতরে মাস বা দিন এরকম কিছু চলে আসে, মাস বা দিন যদি এরকম কিছু চলে আসে, তাহলে কিন্তু আমরা বছরে নিয়ে যাব, ওকে হিসাব করে বছরে নিয়ে যাব, তারপরে মানটা বসাবো। তাহলে এবার কি হলো? আই সমান এই যে এই সূত্রটা আমরা লিখেছিলাম এখানে, এই সূত্রটার জায়গাতে যেগুলোর মান আছে, সেগুলোর মান আমরা বসিয়ে দেব। তো পি সমান যেমন 3000, টি হলো 13/4, আর হলো 21/5, সরি এটা 21/5, আর সবই হয়ে গেছে। ফর্মুলাতে নিচে একটা 100 আছে, তাহলে এই 100টা নিচে কোনো জায়গাতে গুণ করে দিলেই হলো। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, এখানকার একটা শূন্য, দুটো শূন্য, তাহলে এটা 4 দিয়ে না কাটলে 2 দিয়ে কাটবে। ভেরি গুড, 2 দিয়ে কাটলে এটা 15 হয়। তাহলে এখন 15, 13 আর 21 একে গুণ করতে হবে, গুণ করে যা পাবো সেটাই হবে রেজাল্ট। তাহলে 15কে এটা গুণ করি আমরা, তাহলে 15কে 15, 15 5, 15 2 15 30, 30 আর 1 31, 31 গুণিত 13, বা এখানে 2 বেঁচে আছে, সরি লিখতে ভুলে গেছিলাম, 5 2 10 আছে এখানে, ভালো কথা। তো 13 দিয়ে গুণ করি, 5 3 65, 65 5, 13কে 13, 13 আর 6 19 9, 3 3 39, 39 আর 1 40, আর এখানে নিচে একটা 10 আছে, ভাগ করতে হবে। তো তার জন্য একটা যদি দশমিক দিয়ে দিই, তাহলে এত টাকা, এটাই হলো সুদের পরিমাণ। আর টাকার জন্য দুটো ঘর, দশমিক পরে দুটো ঘর ব্যবহার করা হয়, বুঝতে সুবিধা হবে, মানে 409 টাকা 50 পয়সা এটা। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এই যে ফর্মুলাটা হলো যেটা লিখলাম, আই ইকুয়াল টু PTR বাই 100। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অজানা জিনিস আছে আই, অজানা জিনিস আছে পি, অজানা জিনিস আছে টি, অজানা জিনিস আছে আর। তাহলে এই 4টা অজানা জিনিসের মধ্যে থেকে যে কোনো 3টাও যদি অজানা হয়, তাহলে আমরা কি করতে পারবো না, এর ক্যালকুলেশন করে
যে কোনো একটার মান বার করতে পারবো। তাহলে এরকম একটা উদাহরণ দেখে নিই যে কোনো মূলধন সুদে আসলে এখানে সুদে আসলে মানে হলো সুদ যুক্ত আসল, সুদ আসলের যোগফলটা হলো সুদে আসলে, সুদ যুক্ত আসল, এই কার্ডটা লাগবে না। সুদযুক্ত আসল মানে এটার মানে হলো সুদযুক্ত আসল, এটা মানে এটা জানতে হবে। তাহলে কোনো মূলধন সুদে আসলে 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? সুদের হার কত? সুদের হার কত? এটা একটা প্রশ্ন। তাহলে সুদের হার বার করতে গেলে এখান থেকেই বার হয়ে যাবে। তাহলে এখানে জিনিসটা আছে কি সেটা বুঝতে হবে। সুদে আসলে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়েছে। তাহলে ধরি মূলধন যেটা আর কি বা আসল যেটা, মূলধনটা হলো পি টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদে আসলে কত হবে? সুদে আসলে এটা হবে 2p টাকা। তাহলে আসল এটা পি টাকা আর সুদে আসলে হলো 2p টাকা। তাহলে যদি সিম্পল সুদটা বার করি, সরল সুদ যেটা আর কি সুদ, সেটা হবে তাহলে 2p মাইনাস পি, দ্যাট ইজ পি। মানে দুটো পি থেকে একটা পি বাদ দিলে আর একটা পি থাকবে। তাহলে সুদটাও পেয়ে গেলাম আমি, এখানে মূলধনটা পেলাম পি আর সুদটা পেলাম পি। আর এখানে টাইমটা কি আছে? টাইমটা আছে 10 বছর, টি সমান হলো 10 বছর। তো মূলধন এটা তো পি ধরা হয়েছে, সুদটা এখানে আই, এই আইটা এটা, টি হলো 10 বছর, এটা টি 10 বছর। তাহলে 10 বছর যদি হয় তাহলে এখন যেটা বার করতে হবে সেটা হলো আর। যে সূত্রটা এখানে আছে আমরা জানি, এই সূত্রটাই লাগাবো। যে এখানে আমরা জানি বলে লিখবো যে যাক ওটাটাই লিখতে হবে না, আমরা জানি আই ইকুয়াল টু কত? পি টি আর বাই 100 হতে পাই, মানে এই ফর্মুলা থেকে পাচ্ছি। তাহলে আর আমাকে দ্বিতীয়বার এই মানে এগুলোর ব্যাখ্যা দিতে আর হবে না। তাহলে বা এখানে আই হলো পি আর পিটা হলো পি, ফর্মুলার পি, এই যে পি ধরা হয়েছে, এক্সও ধরতে পারতো, এখানে এক্স ধরা যেত, এখানে 2x ধরা যেত। তাহলে এটা এক্স দিয়ে হতো, এক্স এক্স হতো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এটা এখন মাথা থেকে পি ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে পি, এবার টি এর মান হলো 10 বছর, আর এর মান আমরা জানি না, বার করতে হবে, আর এখানে 100। তাহলে এবার পি পি বোথ সাইড কেটে গেল, এখানে কিছু নাই মানে 1 আছে, এরকম ধরে নিলে 10 কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ করো, 10 ইন্টু 1 10 হলো, আর ইন্টু 1 তাহলে আর হলো, তাহলে আর ইন্টু এই কোনাকুনি গুণ করলে আর ইন্টু 1, এটা আর আর হলো, আর এটা 1 ইন্টু 10 ইকুয়াল টু 10 হলো। তাহলে সুদের হার যেটা বেরিয়ে গেল আমাদের, সুদের হার কত না 10%, বা বার্ষিক সুদের হার বার্ষিক 10%, বার্ষিক হবে। আর এখানে 100। তাহলে এবার পি পি বোথ সাইড কেটে গেল, এখানে কিছু নাই মানে 1 আছে, এরকম ধরে নিলে 10 কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ করো, 10 ইন্টু 1 10 হলো, আর ইন্টু 1 তাহলে আর হলো, তাহলে আর ইন্টু এই কোনাকুনি গুণ করলে আর ইন্টু 1, এটা আর আর হলো, আর এটা 1 ইন্টু 10 ইকুয়াল টু 10 হলো। তাহলে সুদের হার যেটা বেরিয়ে গেল আমাদের, সুদের হার কত না 10%, বা বার্ষিক সুদের হার বার্ষিক 10%, বার্ষিক। এগুলো টেকনিক্যাল ব্যাপার আর কি, একটু লিখলে ভালো, না লিখলে একবারে খুব ভুল ধরবে এরকম নয়। সুদের হার 10% বললেও ওই বার্ষিক হারই বোঝে আর কি। তো যাই হোক, বার্ষিক লিখলে খুব ভালো। তাহলে এই গেল ছোটো মোটো ব্যাপার। এবার একটু ঘোরানো পেঁচানো অঙ্ক থাকে আর কি। ঘোরানো পেঁচানো অঙ্ক সেরকম কিছু নয়। এখানে মাধ্যমিকের বই থেকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, এই 13 নম্বরটা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ কি না? আমি ক্যামেরাটা আরও কাছে নিয়ে যাই। এখানে 13 নম্বর অঙ্কটা, 13টা, এই যে 13 নম্বর অঙ্ক,
কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। আচ্ছা, যদি অসুবিধা হয় আমি আরেকবার লিখে দিচ্ছি। এখানে হয়েছে 7 বছরে সুদে আসলে, শর্টকাটে বলছি, সুদে আসলে হয়েছে কত? 7,100 টাকা। ওকে, 7 বছর সুদে আসলে। আর 4 বছরে সুদে আসলে হয়েছে কত? 6,200 টাকা। 6,200 টাকা। এবার অসুবিধা নেই। এবার বলছে যে এখানে মূলধন বা আসলটা কত? মূলধন এটা কত, আর সুদের বার্ষিক সুদের হার কত? সময় তো এখানে মেনশন করা আছে, বার্ষিক সুদের হার কত। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে তারপরে কি বলছে মাধ্যমিক পরীক্ষা, এই অঙ্কগুলো দিয়ে থাকে। তো এখন ব্যাপার হলো যে অঙ্ক মানে হলো নিজের বিদ্যা বুদ্ধি যেটুকু আমাদের আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো। আমাদের বিদ্যা বুদ্ধি যা আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর নামই হলো মানে অঙ্ক কষা। ওকে, তো অঙ্ক কষতে গেলে সাধারণ বিদ্যা বুদ্ধি কাজে লাগাতে হবে। আমরা জানি যে আসল যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে না। সরল সুদের ক্ষেত্রে আসল যে জিনিসটা সেটা কিন্তু এই আসল জিনিসটা কিন্তু কোনোদিন বৃদ্ধি পাবে না। কি বৃদ্ধি পাবে? বছরের সাথে সাথে, সময়ের সাথে সাথে কেবলমাত্র সুদটা বৃদ্ধি পাবে। কথাটা বোঝা গেল? তাহলে এখানে যে বলছি 7 বছরের সুদ আসল, তার মানে এখানে কি আছে যে 7 বছরের, এটা আমি কষতে শুরু করলাম, এটা প্রশ্নতে রেখে দিলাম। 7 বছরের সুদ যুক্ত আসল, এই কথাটা আমি আগেই বলেছি। সুদ আসল মানে সুদ যুক্ত আসল। তাহলে সুদ যুক্ত আসল এটা সমান কত? না 7,100 টাকা। ওকে, আর 4 বছরের সুদ যুক্ত আসল এটা হলো 6,200 টাকা। ওকে, এখন যদি সাধারণ আমরা বিয়োগ করি, এই বিয়োগটা করছি এই বীজগণিতের মতো করে বা সাধারণ বুদ্ধি লাগিয়ে, যে 7 বছরের সুদ আসল থেকে যদি 4 বছরের সুদ আসল বাদ দিই তাহলে আসলটা বাদ যাবে। ডিফারেন্সটা থাকবে কোন জায়গাতে? যেটা সমান জিনিস সেটা বাদ চলে যাবে। তো আসলটা তো দুটোরই সমান, একই মূলধনের কথাই তো বলা হচ্ছে। তাহলে এখানে পড়ে থাকবে শুধু 3 বছরের কত? 3 বছরের সুদ। ওকে, আর এটা বিয়োগ করে পেলাম কত? 900 টাকা। মানে 7,100 থেকে 6,200 বাদ দাও। আচ্ছা, এটা একটা জেনারেল নলেজও বটে যে একটা কোনো মূলধনের 7 বছরের সুদ আসল 7,100 টাকা আর 4 বছরের সুদ আসল 6,200 টাকা। তো এইখানে টাকাটাতে বেশি এর থেকে। তো এখানে কিসের জন্য বেশি? 3 বছরের সুদটাই এখানে বেশি আছে। আসল তো আমি জমা দিয়েছিলাম একই টাকা, বা দুজন ব্যক্তি যদি আসল 4 বছর পর, কেউ যদি 7 বছর পর তুলে আর কেউ যদি 4 বছর পর তুলে, তো একজন পেলে এত টাকা মানে 7,100 টাকা, আর একজন পেলে কত? 6,200 টাকা। তো জমা রেখেছিল সমান সমান। তাহলে বাড়তি টাকাটার জন্যই তো, ইন্টারেস্টের জন্যই তো বেশি এর দুজনের ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্টটা এর 7 বছর রেখেছে, তার জন্য 3 বছরের বেশি সুদ পেয়েছে। তার মানে এই বেশিটা হলো 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদ যদি এটা হয়, তাহলে এবার যদি বলি 1 বছরের সুদ, 1 বছরের সুদ 3 বছরের 900 টাকা, তাহলে 1 বছরের এটা সিম্পলি বললে 300 টাকা, ক্যালকুলেশন ছাড়াই আমরা বলতে পারি এটা 300 টাকা হবে। তাহলে এইখানে যেটা বলে দেওয়া আছে 7 বছর বা 4 বছরের, এই সুদটাও আমরা কিন্তু যদি বার করে নিই, যে কোনো একটা, ধরো 4 বছরের সুদই বার করছি, তাহলে 4 বছরের যে সরল সুদ যেটা হচ্ছে সুদ, সেটা তাহলে নিশ্চয়ই 1 বছরে যদি 300 হয়, তাহলে 4 বছরে 4 গুণ, তাহলে 1,200 টাকা হবে। ওকে, তাহলে আমার যেটা জানা ছিল না
এই 4 বছরের সুদ আসল হলো 6,200 টাকা, আর 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ হলো 1,200 টাকা। তাহলে আসল কত? আসল নিশ্চয়ই তাহলে সুদটা বাদ দিয়ে দিলেই হবে 5,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে আসল বেরিয়ে গেল। আসল সমান তাহলে আমরা হিসাব করতে পারি এখান থেকে, মানে 4 বছরের সুদ আসল হলো 6,200 টাকা, আর 4 বছরের কী বলছে সুদ হয়েছে 1,200 টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আসল পেয়ে যাব। কত হলো? 5,000 টাকা। ওকে, আর আমরা জানি করে যদি এবার সুদের হারটা বার করে নিই, আমরা জানি করে যে আই ইকুয়াল টু কত? পি টি আর বাই 100। তাহলে আয়ের মান 4 বছরের আয় মানে হচ্ছে ইন্টারেস্ট, হ্যাঁ আয় মানে ইনকাম বলছি না এখানে, আয় মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হলো 1,200 টাকা, আর এই পি তো এই যে 5,000 টাকা বের হয়েছে আসল, তাহলে এটা 5,000 টাকা। আর সময়টা এই সুদটা যে বছরের সুদ তো বছরের সময় ব্যবহার করব। এটা যদি 4 বছরের সুদ হয় তাহলে টিটা নিশ্চয়ই 4, আর সুদের হারটা আমাকে বার করতে হবে, তাহলে আর বাই 100। ঠিক আছে, তাহলে এখানে কোনাকুনি গুণের ব্যাপার আছে, এখানে কিছু নয় মানে 1 আছে। হ্যাঁ, সব সময়তে একটা পূর্ণ সংখ্যা 5 এর নিচে কিছু নয় মানে 1 আছে, একটা পূর্ণ সংখ্যা 12 তার নিচে কিছু নয় মানে 1 আছে। ওকে, এগুলো খুব ছোটো ছেলের ব্যাপার। তাহলে এখানে এখানে যদি আমরা কাটাকাটি করা যেতে পারে, কাটাকাটি করেই দিই। তাহলে 4 5 20, এটা 200 হলো। তাহলে এখানে 200 আর এটা সমান 1,200, তাহলে আর এটা সমান তাহলে 1,200 বাই 200। ওকে, তাহলে এটা দুটো শূন্য কাটলো 6, তাহলে আর সমান হলো 6। অর্থাৎ অতএব সুদের হার কত হলো? আসল তো বের হয়েছে, বার্ষিক সুদের হার 6%। তাহলে অঙ্ক কমপ্লিট। তো এই সুদ কষার অঙ্ক, সরল সুদের অঙ্ক এমন কোনো জটিল কঠিন জিনিস না, কতগুলো কথা মনে রাখলেই সবগুলো হবে। আবার এখানে কেউ কেউ এই একটা ফর্মুলাকে অনেকগুলো ফর্ম করে আর কি। একটা জিনিস মনে রাখলেও এই বিভিন্ন ফর্মগুলো মনে রাখতে পারি আমরা। পি টি আর বাই 100 এর এটা আই। ওকে, তাহলে বা এটা পি টি আর এটা সমান তাহলে আই কোনাকুনি গুণ করলে আই ইন্টু 100 ইন্টু আই, এরকমও করা যায়। এই যে এখানে আমি অলরেডি বলেছি কিছু না মানে 1 আছে, একটা ভগ্নাংশের একটা পূর্ণ সংখ্যার নিচে কিছু নাই মানে অবশ্যই 1 আছে। একটা যখন প্রয়োজন তখন আমরা ব্যবহার করতে পারি। তাহলে 1 ইন্টু পি টি আর যা আছে তাই হবে, আই ইন্টু 100 আই ইন্টু 100। এবার এখান থেকে যদি কারো প্রিন্সিপাল দরকার হয় তাহলে আই ইন্টু 100, এটাকে উল্টো লেখা হলো আর কি, এমন কিছু না, টি আর বসিয়ে দেবো। এখান থেকে যদি আমি টি ব্যবহার করতে চাই, মানে টি বার করতে চাই, তাহলে আই আবার এখানে 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 তাকিয়ে এখান থেকে এটা আসছে, তাহলে আই ইন্টু 100 বাই তাহলে পি আর হবে। যদি এখান থেকে আর বার করতে চাই তাহলে এখানে হবে আই ইন্টু 100 বাই তাহলে আর এখান থেকে আর বাদ দিয়ে তাহলে পিটি চলে যাবে ওইদিকে। আর যেটা বার করতে হবে সেটা রেখে দিয়ে পিটি আর থেকে সেটা রেখে দিয়ে আই ইন্টু 100কে বাকিটা দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। তাহলে একটা যেমন মনে রাখতে হচ্ছে যে আই, এটা তো ফর্মুলা, এটা তো মনে রাখতেই হচ্ছে পিটি আর বাই 100, এটা আমরা ফর্মুলা যেমন মনে রাখলাম, তেমন আর একটা জিনিস যদি মনে রাখি যে পিটি আর এটার মান হবে আই ইন্টু 100। তাহলে এই দুটো জিনিস মনে রাখলে তারপরে একটা একটা করে পি বার করব, তাহলে আই ইন্টু 100 বাই দুটো বাকি থাকছে এই টি আরটা, তাহলে এখানে আমি টি বার করব, তাহলে আই ইন্টু 100, তাহলে এখানে টি বার করতে গেলে এখানে দুটো বাকি থাকছে পি আর, তাহলে পি আর নিচে চলে যাবে। আর যদি আর বার করতে চাই তাহলে আর থাকলো এখানে, তাহলে আই ইন্টু 100 বাই তাহলে বাকি থাকছে পিটি, তাহলে পিটি নিচে চলে যাবে। তাহলে এগুলো আলাদা করে ফর্মুলা করে মুখস্থ রাখার দরকার নেই। এটাকেই যদি আমরা বারবার একটু এই ধরনের হিসেবটাতে 5-7 বার প্র্যাকটিস করে নিই তাহলে এইটা কিন্তু আমার সারা জীবনের জন্য মনে থেকে যাবে, এবং তখন আমি একবারে ব্যবহার করতে পারবো যে আর হলে কি হবে, একটা আমার আইডিয়া থাকবে, এই আইডিয়াটাই তখন আমাকে ফর্মুলাটাতে নিয়ে চলে যাবে। টি বার করতে হবে, তো টি ওই আইডিয়া থাকবে, সেই আইডিয়াটাই কিন্তু আমাকে বাকি ফর্মুলাগুলোতে নিয়ে চলে যাবে। মুখস্থ না থাকলেও এটা
আমার যে ক্লিয়ার কনসেপশন আছে সেই ক্লিয়ার কনসেপশনের দ্বারা এটা বার করতে পারবো। এখানে মনে রাখার বিষয় যেটা, যে এই যে অঙ্কটা ছিল এই ক্ষেত্রে এখানে এই ফর্মুলাটা এই জায়গাটাতে লাগানো যাবে না। এখানে একটা হলো সুদে আসলে জড়িয়ে আছে, ওটা সুদে আসলে সম্পর্কিত ফর্মুলা নয়। দ্বিতীয় নম্বর হলো যে এখানে টাইম বলে দেওয়া আছে, সুদ আসল বলে দেওয়া আছে, দুটো জিনিস কিন্তু বলে দেওয়া নাই। চারটা জিনিসের মধ্যে মানে সুদ কত টাকা এটা জানি না, সুদের হারটাও কত সেটাও জানি না। কথা বোঝাতে পারলাম নিশ্চয়। এখানে এই ফর্মুলা লাগানোর সময় তো আমি বলেছিলাম যে এখানে কি আছে, এই যে IPTR, এই চারটা আননোন জিনিস। চারটা আননোন জিনিস, আই মানে হলো সুদ, পি মানে হলো মূলধন, আসল ইত্যাদি, যে টাকাটা ধার করা হয়, যে টাকাটা ধার দেওয়া হয়, যে টাকাটা ধার নেওয়া হয়, যেটাকে আসল বলে, যেটাকে মূলধন বলে, সেটা হলো পি। টি মানে হলো টাইম, এটা বছরে রেখে ক্যালকুলেশন করতে হবে সবসময়তে, টি টাইম। আর আর হলো রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের হার, এই চারটা জিনিস আছে। এই চারটা জিনিসের মধ্যে থেকে যদি তিনটে জানা থাকে, যে কোনো তিনটে, এই চারটা থেকে তিনটে জানা থাকলে আমি এই ফর্মুলা বার করে যেটা দরকার সেটা আমরা বার করে নিতে পারবো। ওকে, কিন্তু যদি দেখি যে বার করা যাচ্ছে না, তাহলে আরও সাধারণ বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে। এটা আরও সাধারণ, আরও সোজা, ফর্মুলায় লাগাতে হচ্ছে না। এরকম অঙ্ক যদি হয় 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা, তাহলে মূলধন কত, বার্ষিক সুদের হার কত। আমার এখানে সাধারণ বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে। অঙ্ক মানে কি হবে কি হবে নয়, অঙ্ক মানে কি লেখা আছে কি করতে হবে। আমি কি আমার ধারণা দিয়ে কোনো কিছু বুঝতে পারছি? আমি আমার বুদ্ধি দিয়ে কি কোনো কিছুই আমি টের করতে পারছি না? এই টের করতে পারলেই, এটা জানতে পারলে, বুঝতে পারলেই তখন আমার অঙ্ক কিন্তু পথ বলে দিবে, সোজা হয়ে যাবে। দ্যাটস অল, আজকে এই পর্যন্ত। ভালো থেকো সবাই, ধন্যবাদ।